ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। কিছু সময় পর একটা মহিলা আমার কাছে আসলো। ঠিক মহিলা না, আর হইতে কিছুটা বড় হবে, আর দেখে মনে হচ্ছে কারো বাড়ির বউ। আমি ওনাকে এর আগে দেখিনি বা চিনিও না। মহিলাটা আমার সামনে এসে আমাকে বলল, ভাই তোমার জন্য খাবার নিয়ে আসবো? আমি উত্তর না দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু না, আমার আশেপাশে কেউ নেই। আমি তোমাকেই বলছি। আমাকে? হ্যাঁ। কিন্তু আমি তো আপনাকে চিনি না, তাহলে আমি আপনার ভাই হলাম কি করে? তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর তোমার সম্পর্কে সবকিছুই জানি। কি করে? আর আপনি কে? আমি জানি, কারণ আমি তোমার শুভ ভাইয়ের স্ত্রী। আমাদের বিয়ে হওয়ার পর তোমার ভাই আমাকে সবকিছু বলেছে। সব বলতে? তারা তোমার সাথে কি কি করেছে, তোমাকে ভুল বুঝে তোমার উপর কত অত্যাচার করেছে এইসব। তাহলে শেষ পর্যন্ত ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছে? হ্যাঁ। এখন বলো কিছু নিয়ে আসবো নাকি? সেই কখন এসেছো, এখনো তো কিছু খাওনি। আপনার কি মনে হয় আমি এবারে খাবার খাবো? আর যদিও খাই, তাহলে কি এবারে খাবার আমার গলা দিয়ে নামবে? তাও আপনাকে ধন্যবাদ খাবার খাওয়ার প্রস্তাব দেওয়ার জন্য। ভাই একটা কথা বলবো? কি কথা? যা হয়েছে সব ভুলে যাও। অনেকগুলো বছর কেটে গিয়েছে। আমি আমার বিয়ের পরে এই বাড়িতে এসে দেখেছি এমন একটা দিন যায়নি যে এই দিন তোমার বাবা মা নিধি, আরোহী আর তোমার ভাই তোমার জন্য কান্না করে নাই। তুমি ভেবো না, তুমি চলে যাওয়ার পর তারা ভালো ছিল। তুমি চলে যাওয়ার পর তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট ওনারা তোমার কথা মনে করে পেয়েছে। তাই আমি বলি কি, সবকিছু ভুলে এইবার ওনাদের ক্ষমা করে দাও। চাইলেও জীবনে সবকিছু ভোলা যায় না, প্রতিটা মুহূর্তে সেগুলো মনকে কষ্ট দিতে থাকে। তুমি যা ভালো মনে করো। আর যদি তোমার ক্ষুধা লাগে তাহলে আমাকে ডাক দিও, আমি খাবার দিয়ে দেব। তার হয়তো প্রয়োজন পড়বে না। তিনি চলে গেল। তাকে তো বলে দিলাম ক্ষুধা লাগেনি, কিন্তু আমার পেট অন্য কথা বলছে। ক্ষুধার জ্বালায় আমার অবস্থা প্রায় শেষ, কারণ সেই সকালের পর থেকে কিছু খাওয়া হয়নি। গাড়িতে করে যখন নিধি কিনে আসছিলাম তখন চিপস, চানাচুর আর অনেক কিছু কিনে এনেছিলাম জুনিয়র আরোহীকে দেবো বলে। কিন্তু যখন নিধির কাছে জানতে পারলাম ওর আসল পরিচয়, তখন মনের দোটানার কারণে আর দিতে পারিনি। এখনও যেহেতু এগুলো আছে, তাই সেগুলো গাড়ি থেকে বের করে গাড়ির ছাদে বসে খেতে লাগলাম। আমাকে খেতে দিকে পিচ্ছি মেয়েটি বুকের দুপাশে দুই হাত দিয়ে মুখ ফুলে মানুষের ভিড় থেকে বেরিয়ে এসে আমার থেকে কিছুটা দূরে গুড়গুড় করতে লাগলো। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। হাড়ের মুখ ওর হাঁটা দেখে মনে মনে হাসতে লাগলাম। কিছু সময় পর জুনিয়র আরোহী যখন দেখলো এখানে ঘোরাঘুরি কোনো লাভ হচ্ছে না, তখন আমার সামনে সে একই অবস্থায় মুখ ফুলে দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু বলল না। তাই আমিও কিছু বললাম না। আরও কিছু সময় চলে গেল। জুনিয়র আরোহী এখন একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আর আমি ওকে আর চোখে দেখে দেখে চিপস খেতে খেতে ভিড় দেখছি। হঠাৎ জুনিয়র আরোহীর কি জানি হলো, ও রাগ করে কোথায় জানি চলে গেল। আমি চোখ দুঃখে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। এর কিছু সময় পর দেখতে পেলাম জুনিয়র আরোহী হাতে একটা কাঠ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। মেয়েটি আমার দেখে হাতে কাঠ নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সময় ওকে থেকে যতটা না সুন্দর লাগছে তার চেয়ে বেশি ভয়ানক লাগছে। তাই আমি ওর দিকে চোখ সরিয়ে বের দিকে মন দিলাম। এদিকে জুনিয়র আরোহী আরও রেগে আমার গাড়ির সামনে এসে ইঞ্জিনের দিকে তাকিয়ে গাড়ির উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই লাঠিটা হাতে নিয়ে আরোহীর কাছে গেল। আরোহী বিয়ে না দেখে আমার দিকে তাকিয়েছিল। আমি এটা আগে লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলিনি। জুনিয়র আরোহীর কাছে গিয়ে ও শাড়ি টেনে বলতে লাগলো, মা, ও মা, হ্যাঁ মা বলো। আমাকে একটু গাড়ির উপর উঠিয়ে দাও তো। কোন গাড়ির? ওই যে বাবু যে গাড়ির উপরে বসে রয়েছে সেই গাড়ির। সে না হয় দিব, কিন্তু তুমি হাতে এই চালা নিয়ে কি করছো? আমি এই চলা দিয়ে বাবুকে মারবো। কেন? বাবু আমার সাথে কথা বলেনি তাই।
না মা, বাবুর সাথে এমন করতে নেই। আমি করব। আমি একবার না করেছি না? দাও, চলাটা আমাকে দাও। জুনিয়র আরোহী নিজের দিকে টেনে রেখে শুরু হয়ে গেল মা আর মেয়ের মধ্যে লাঠি নিয়ে টানাটানি। আমি গাড়ির উপর বসে সব দেখছিলাম। হঠাৎ করে জুনিয়র আরোহী বলে চিৎকার করে উঠল। আরোহী জুনিয়র আরোহীর হাত থেকে কাঠটা নিয়ে চলে গেছে। জুনিয়র আরোহী চিৎকার করার কারণ জানতে ভালো করে তাকিয়ে দেখলাম ওর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আর আরোহী তাড়াতাড়ি করে লাঠিটা দূরে সরিয়ে দিয়ে জুনিয়র আরোহীর হাত সামনে নিয়ে এসে দেখছে কি হচ্ছে। এদিকে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। বিয়ের হট্টগোলে হয়তো কেউ জুনিয়র আরোহীর কান্না শুনছিল না, কারণ ওরা বিয়ের আসর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। জুনিয়র আরোহীর কান্না দেখে কেন জানি আমার মাথাটা খারাপ হয়ে গেল। তাই রেগে আরোহীর সামনে গিয়ে আরোহীর হাত ধরে টেনে দাঁড় করে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় গালে বসিয়ে দিলাম। থাপ্পড়ের শব্দ শুনে সবাই আমার দিকে তাকিয়ে গেল। আরোহী গালে হাত দিয়ে অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে রেগে গিয়ে আরোহীকে বলতে লাগলাম, বাচ্চা যখন সামলাতে পারিস না তাহলে বাচ্চা জন্ম দিয়েছিস কেন? এতই যখন মেয়েটাকে নিয়ে সমস্যা তাহলে ওকে জন্ম দিয়েছিস কেন? আরোহী চুপ করে আছে। আরও 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুমি জানো না ও কি করতে চাচ্ছিল? কি করতে চেয়েছিলি? ও ওই চলা দিয়ে তোমাকে মারতে চাচ্ছিল, তাই আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি। তখন একটা হালটি ঢুকে গিয়েছে, তাই রক্ত বের হচ্ছে। তোর মাথায় কি একটু আক্কেল জ্ঞান নেই? মেয়েটার হাত যদি বেশি কেটে যেত তাহলে কি হতো তুই ভেবেছিস? ওর যা মন চায় তাই আমার সাথে করবে। ওর যদি মনে চায় আমাকে মারবে তাহলে মারবে, আবার ভালোবাসতে মন চাইলে ভালোবাসবে। তোকে বাধা দিতে কে বলেছে? দেখেছিস তোর বাধা দেওয়ার কারণে ওর হাত কতটা কেটে গেল। দুঃখিত, আমি ওকে ইচ্ছে করে ব্যথা দিতে চাইনি। চুপ, একদম চুপ। তোর একটা কথা বলবে না। যদি তোর মুখ দিয়ে আমি আর কোনো কথা শুনেছি তাহলে আমার চেয়ে আর খারাপ বেশি কেউ হবে না। আর এই ভয় পেয়ে চুপ হয়ে গেল। মামনি, আর কান্না করো না। দেখো আমি তোমার সাথে কথা বলছি আর তোমার মাকে বকে দিয়েছি, এবার কান্না থামাও। আমি জুনিয়র আরোহী চোখ মুছে দিতে লাগলাম। জুনিয়র আরোহী এখনও কান্না করেই যাচ্ছে। তুমি যদি এখনও কান্না না থামাও তাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। জুনিয়র আরোহী কান্না বন্ধ করে দিল। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ। এমন সময় দেখলাম মা দৌড়ে প্রাথমিক চিকিৎসার বক্স আমার সামনে এনে দিয়ে, সাগর ওর হাতে মলমটা লাগিয়ে ব্যান্ডেজ করে দে, দেখবি ও ভালো হয়ে যাবে। আপনাদের বাড়ির কিছু লাগবে না। আপনাদের বাড়ির জিনিস মানুষের ব্যথা দূর করাতে পারে না, বরং বাড়িয়ে দিতে পারে। আমি জুনিয়র আরোহীকে কোলে নিলাম। মা নিশ্চয় হয়ে আছে, চলো তোমাকে আমি আমার গাড়ি থেকে মলম লাগিয়ে দিই। আমি জুনিয়র আরোহীকে কোলে নিয়ে গাড়ির উপরে বসিয়ে ওর হাতে মলম লাগিয়ে দিলাম। ওদিকে আবারও বিয়ে শুরু হলো। ওর হাতে মলম লাগানো শেষ হলে আমিও ওকে গাড়ির উপরে নিয়ে আমার পাশে বসে চিপস খেতে লাগলাম। আমার চিপস খাওয়া দেখে জুনিয়র আরোহী আবার রাগ করে মুখ ফুলিয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, তুমি আবার মুখ ফুলিয়ে বসে রইলে কেন? বাবু, তুমি অনেক পচা। তাই? হ্যাঁ। আমি এত পচা হলাম কেন একটু জানতে পারি? আমি তোমার পাশের ঘরে রয়েছি, কিন্তু তুমি আমাকে চিপস না দিয়ে একা একাই চিপস খাচ্ছ। তোমারও বুঝি চিপস খেতে মন চাচ্ছে? তুমি বড় হয়ে যদি তোমার চিপস খেতে মন চাই তাহলে আমি তো পিচ্ছি, আমারও তো চিপস খেতে মন চাইবে। তাই তো, এত যখন চিপস খেতে মন চাচ্ছে তাহলে খাচ্ছ না কেন? দেখতে না একটু আগে আমার হাত কেটে গেল, তাহলে আমি খাবো কিভাবে? তাই তো, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি জুনিয়র আরোহীকে চিপস খাইয়ে দিলাম। পিছিটা মন খুলে আমার সাথে কথা বলতে বলতে চিপস খেতে লাগলো। জানো বাবু, তুমি চলে আসার সবচেয়ে ভালো আমার হয়েছে। এত ভালো হওয়ার কারণ? এরপর থেকে যখনই মা আমাকে মারবে বা বকবে তখন তুমি আজকের মতো মাকে বকে দিবে, তাহলে মা আর আমাকে বকতে পারবে না। তোমার মা বুঝি তোমাকে সবসময় মারে আর বকে? তখন সে বললো সবসময় না, কিন্তু যখন একটু দুষ্টুমি করি তখন বকে। তারপর আমি তাকে বললাম এখন থেকে তোমাকে আর বকতে পারবে না, যখনই বকবে তখন আমি তোমাকে বাঁচাবো। তখনই সে ইয়াহু বলে চিৎকার করে উঠল। এভাবে বাবা মেয়ের কথা চলতে লাগলো। অন্যদিকে আরোহী আমাদের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। আরোহীকে এভাবে কান্না করতে দেখে শুভ ভাইয়ের বউ আরোহীর কাছে গেল আর কান্নার কারণ জানতে চাইলো। আরোহী, তুমি কাঁদছো কেন? বৌদি, আমি কাঁদছি না। তাহলে তোমার চোখে এই জল কেন? একটু বেশি খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। খুশি? কিসের খুশি? এতগুলো বছর পর ওকে দেখছি, তারপর মেয়েটার সাথে ওর এমন দুষ্টুমি দেখে চোখ দিয়ে জল বের হয়ে আসছে। ও, এভাবে ওরা দুজন কথা বলছে। হঠাৎ আরোহীর কানে
হুক হুক করে কাশির শব্দ আসলো। আর এই আমার দিকে তাকিয়ে দেখলো আমি কাশছি। আসলে মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে চিপস চানাচুর খাচ্ছিলাম, তাই গলায় আটকে গিয়ে কাশি শুরু হয়েছিল। বাবু, বাবু তোমার কি হয়েছে? তুমি কাশছো কেন? আমি উত্তর না দিয়ে কাশছি। মা, ও মা, দেখো না বাবুর জানি কি হয়েছে। বাবু কেমন কাশছে, তাড়াতাড়ি এসে দেখো। মামুনি, আমার কিছু হয়নি, তোমার মাকে ডাকতে হবে না। তুমি চুপ থাকো, মাকে ডেকে আনলে সব ঠিক হয়ে যাবে। জনের আরোহী আমার কথা না শুনে আরোহীকে ডাকতে লাগলো। আর এদিকে আমি আস্তে আস্তে গাড়ির উপর থেকে নেমে গাড়ি খুলতে লাগলাম। এদিকে আমার কাছতে দেখে আরোহী দৌড়ে এক গ্লাস পানি এনে আমার সামনে ধরলো। এই নাও জল, তাড়াতাড়ি খেয়ে নাও, দেখবে কাশি চলে যাবে। আমি কিছু না বলে হাত থেকে পানির গ্লাসটা সরিয়ে গাড়ি খুলতে লাগলাম। গাড়ির ভেতরে কি আছে? তাড়াতাড়ি জলটা খেয়ে নাও, না হলে তো মারা যাবে। তোরানো জল আমি খেলে এমনিতেই মরে যাব। হয়তো এই জলের সাথে বিষ মিশিয়ে এনেছিস, সর আমার সামন থেকে। আরোহীকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আরোহী চুপ হয়ে আছে। আরোহী আমার ধাক্কা কিছুটা দূরে গিয়ে চোখের পানি ফেলতে লাগলো। হয়তো আমার কথাগুলো আরোহীর মনে গিয়ে লেগেছে, তাই কিছু দূরে দাঁড়িয়ে চোখে জল ফেলতে লাগলো। এদিকে আমি গাড়ি ঘুরে গাড়ির থেকে জলের বোতল বের করে পানি পান করতে লাগলাম। আমার পানি খাওয়া শেষ হলে আমি আবারও গিয়ে মেয়ের সাথে বসে কথা বলতে লাগলাম। বাবু, তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ মামুনি, আমি ভালো আছি। তারপর আবারও বাবা মেয়ে কথা বলতে লাগলাম। আর ওই কিছু সময় আমার দিকে তাকিয়ে চোখে জল ফেলে দৌড়ে কোথায় জানি চলে গেল। দেখতে দেখতে বিয়েও শেষ হয়ে গেল, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এখন আমি গাড়ির উপরে বসে আমার মেয়ের সাথে কথা বলছি। কিছু সময় পর মা বাবা আর ভাই আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো, সাগর, চল বাবা। কোথায়? খাবার খাবি? সবাই খাবার খেতে বসে গিয়েছে। আমার পেট ভরা, আমি কিছু খাবো না। তোর পেট ভরা হলো কি করে? তুই তো আসার পর থেকে কিছুই খাস নাই। খেয়েছি, আপনারা দেখেননি। এখন আপনারা যেতে পারেন। এতদিন পরে বাড়িতে এসেছিস, তার উপর রাত হয়ে গিয়ে রাতে না খেয়ে থাকতে নেই। এই বাড়িতে আমি কত রাত না খেয়ে কাটিয়েছি, আর আপনি কিনা বলছেন রাতে না খেয়ে থাকতে নেই। কথাটা বলার সাথে সাথে মা মাথা নিচু করে নিল। চলে যান এখান থেকে, আমাকে না খেয়ে রাস্তার কোনো কুকুরকে খাওয়ান, ওরা মনে মনে আশীর্বাদ দেবে। আমি তো আপনাদের কাছে কুকুরের চেয়ে বেশি খারাপ, তাই আমাকে খাবার দিতে হবে না। মা বাবা ভাইয়া মাথা নিচু করে তারা চলে গেল। বাবু, তুমি ঠাকুরদা, ঠাকুরমা আর কাকার সাথে এমন করে কথা বললে কেন? মামনি, তুমি এসব বুঝবে না, এগুলো বড়দের বিষয়। আমি তো বড় হয়ে গিয়েছি, তাহলে আমি বুঝবো না কেন? তাই তো, এটা তো বাবার বিষয়। এইভাবে আবারও মেয়ের সাথে কথা বলতে শুরু করলাম। কিছু সময় পর দেখলাম নিধি, জয় এবং বাকি বন্ধুরা আমার কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া, শুনলাম তুমি নাকি বলছো খাবার খাবে না, কথাটা সত্যি নাকি? নিধি, মা বাবা আর ভাইয়া কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ। কেন? আমার পেট ভরা। তুমি কি খেলে যে তোমার পেট ভরা? এই যে এইগুলো খেলে কি করে পেট ভরবে? খারো না বললে আমার ভরে। এত কথা শুনতে চাই না, চল আমাদের সাথে খাবার খাবি। তোর জন্য আমরাও না খেয়ে বসে রয়েছি। না রে, আমি এবারে কিছু খাবো না। দাঁড়া, এই বাড়ির কিছু যখন খাবি না, তাহলে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসছে। তার প্রয়োজন নেই, আমি অনেকগুলো চিপসের চানাচুর খেয়েছি, এতে আমার পেট ভরে গেছে। সত্যি তুমি খাবার খাবে না? না রে, খাবো না। তাহলে আমিও খাবো না। দেখ নিধি, পাগলামো করিস না। আমি এমনিতেই তোর কারণে এখানে এখনো রয়েছি। এখন তুই পাগলামো শুরু করলে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, তোমার যেতে হবে না, আর খাবারও খেতে হবে না। এখন তাহলে বাড়ি ভিতরে চলো। কেন? তোমার ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, খাবে না যখন তুমি ঘুমিয়ে পড়ো। এখন এবারে ঋণ শোধ করতে পারিনি, আগে ঋণ শোধ করব, তারপর এই বাড়ির ভিতরে ঢুকবো, তার আগে না। তাহলে তুমি রাতে ঘুমাবে কোথায়? এই যে আমার গাড়ি আছে না, গাড়িতেই ঘুমাবো। বাবু, আমিও তোমার সাথে এখানেই ঘুমোবো। আচ্ছা। কিন্তু ভাইয়া। নিজের কোনো কথা বলিস না, আর চিন্তা করিস না, আমি কালকে রেখে কোথাও যাব না। এখন তারা বাড়ির ভিতরে যা। সত্যি তো? হ্যাঁ সত্যি। আমাকে রাজি করাতে না পেরে চলে গেল। ওরা চলে যাওয়ার কিছু সময় পর একজন আস্তে আস্তে হেঁটে আসলো। তাকে দেখে আমার মাথায় রাগ উঠে গেল। বুঝতে পেরেছেন যে সে আর অন্য কেউ না, আরোহী। কেন এসেছেন এখানে? খাবে চলো, তোমার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি খাবো না, চলে যান এখান থেকে। মেয়েটার পাশে বসে রয়েছে, তাই বেশি রেগে কথা বলতে পারছি না, এতে ওর উপর খারাপ প্রভাব পড়বে। এমনভাবে বলো না, তোমার জন্য সবাই বসে রয়েছে। আপনাকে আমি যেতে বলেছি না? সে নিশ্চুপ, আমার চোখে ভয় দেখতে পেল।
তাই আর কিছু বললো না। আর ওকে নিয়ে যান, ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েন। বাবু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মামুনি, আমি আছি তো এখানে, তুমি খাবার খেয়ে আসো। আমার ক্ষুধা নেই। তা বললে তো হবে না, যাও খেয়ে আসো। তুমি কিন্তু এখানেই থাকবে। আচ্ছা। মা, তাড়াতাড়ি চলো, আমি তাড়াতাড়ি খেয়ে আবার বাবুর কাছে আসবো। চল। আরোহী জুনিয়র আরোহীকে কোলে নিয়ে চলে গেল। আমি গাড়ির ওপর থেকে নেমে গাড়ির ভিতরে গিয়ে সিটে হেলান দিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো। আমি তেমন না ভেবে আমার মতো শুয়ে রইলাম। কিছু সময় যেতেই কেউ একজন এসে গাড়ির কাজ ধাক্কাতে লাগলো। আমি মাথা উঁচু করে দেখলাম আরোহী আর ওর কোলে জুনিয়র আরোহী। তাই গাড়ি থেকে বের হয়ে বললাম, কি হয়েছে? দেখো না ও কেমন কান্না শুরু করেছে। আপনার মেয়ে কান্না করছে, তো আমি কি করব? ও বলছে আজকে তোমার সাথে থাকবে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খাইয়ে আমার সাথে ঘুম পাড়াতে, কিন্তু ও না ঘুমিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। তাই তোমার কাছে আনতে বাধ্য হলাম। তুমি একটু ওকে আজকের রাতটা তোমার সাথে রাখো প্লিজ। আচ্ছা দিন। আমি জুনিয়র আরোহীকে কোলে নিলাম। আমার কোলে সে নাচতে শুরু করলো। ইয়ে, আমি আজকে বাবুর সাথে ঘুমাবো। ইয়াহু। এবার আপনি যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মামুনি তুমি চলে যাও, আমি আজকে বাবুর সাথেই থাকবো। বাবুর সাথে দুষ্টুমি করিস না, বাবুকে ভালো মতো ঘুমাতে দিস আর নিজেও ঘুমাস। আচ্ছা, তুমি যাও। আরোহী চলে গেল। আমার ঘুম আসছিল না, তাই আবারও জুনিয়র আরোহীকে গাড়ির উপর বসিয়ে ওর সাথে দুষ্টুমি করতে করতে তারা গুনতে লাগলাম। এদিকে আবার আরোহী বারবার এসে আমাদের সামনে দিয়ে ঘুরে যাচ্ছে। আমি তো অনেকটা বিরক্ত হচ্ছি। তাই পরের বার আরোহী যখন আবার আসলো তখন বললাম, আপনি বারবার এখান থেকে ঘুরঘুর করছেন কেন, একটু বলবেন? না মানে আসলে এর আগে ওকে ছাড়া কখনো একা ঘুমাই নাই তো, তাই ঘুম আসছিল না। তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, তা বারবার আপনার এই কুচ্ছিত চেহারাটা আমাকে দেখাবেন না। দুঃখিত, আমি আর আসবো না, কিন্তু তুমি একটু মেয়েটার খেয়াল রেখো। সেই চিন্তা আপনার করতে হবে না, আপনি এখন যান। ছোট থেকে ওকে একা হাতে বড় করেছি তো, তাই ও একটু দূরে গেলেই মনটা কেমন ছটফট করে। বারবার মনে হয় যেন আমার জীবনটা কেউ আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আসলে ওকে অনেক ভালোবাসি, তাই বলছিলাম ওর খেয়াল রাখতে। আর এই কথা শুনে আমার মুখের কোণে একটা হাসি ফুটে উঠলো। জানি না এই হাসিটা পিছাসি নাকি অন্য কোনো রহস্যের হাসি। আপনি ওর চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমান, ওর খেয়াল আমি রাখবো। আচ্ছা। আরোহী আস্তে আস্তে হেঁটে ঘুমাতে চলে গেল। এদিকে আরোহীর কথা শুনে আমার মনের ভিতরে পিছাস জেগে উঠলো। তার সাথে আমার মনে একটা কথাই বেজে উঠলো, সাগর, এই তো সময় তোর থেকে যে সব কিছু কেড়ে নিয়েছে তার উপর প্রতিশোধ নেওয়ার। এর চেয়ে বড় সুযোগ আর পাবি না, নিয়ে নে প্রতিশোধ। আমার মনে এসব বলছে আর মুখে পিছে সে হাসি ফুটে উঠলো। দেখতে দেখতে আরো বেশি রাত হলো। সবার মতো আমি আর জুনিয়র আরোহীও ঘুমিয়ে পড়লাম। আরোহী হয়তো আমাকে এতদিন পর দেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু জানে না এই শান্তির ঘুমের পর ওর জীবনের সবচেয়ে ভয়ানক একটা অধ্যায় শুরু হবে, যে অধ্যায়ের জীবনটা দুঃখে কষ্টে ডুবিয়ে দেবে। আর তার শুরু কালকে সকালেই হতে যাচ্ছে। পরদিন সকালেই আরোহী আসে জুনিয়র আরোহীকে আমার কাছ থেকে নিয়ে যেতে, কিন্তু আরোহী এসে যা দেখলো তা দেখে জোরে মা বাবা বলে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে দেয়। আরোহী চিৎকার শুনে বাড়ির ভিতর থেকে সবাই চলে আসে আর এসে আরোহীকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে, আরোহী, কি হয়েছে মা, কান্না করছিস কেন? বাবা। আরোহী আর কিছু বলতে পারলো না, এসকি তুলে কান্না করতে শুরু করে দিল। কি হয়েছে মা, কান্না থামিয়ে আমাদের বল, না হলে বুঝবো কি করে। মা আরোহীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মামার সব শেষ হয়ে গিয়েছে। সব শেষ হয়ে গেছে মানে? মা, ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটা কেড়ে নিয়ে চলে গিয়েছে। আরোহী, তুমি কার কথা বলছো? কে তোমার জীবন কেড়ে নিয়ে গিয়েছে? সাগর। সাগর আমার মেয়েকে আমার থেকে নিয়ে পালিয়ে গিয়েছে। ভাইয়া পালিয়ে গিয়েছে মানে? আর ভাইয়ার পা কোথায়? নিদে আশেপাশে তাকিয়ে দেখলো আমার গাড়ি কোথাও নেই। আরোহী কান্না করেই যাচ্ছে। জয়, দেখো না ভাইয়া কোথায়, একটু খোঁজ নাও না প্লিজ। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জয় মোবাইল নিয়ে কল দিতেই কিছুটা দূরে চলে গেল। এর জন্যই আমি সাগরের কাছে মেয়েটাকে রাখতে চাইছিলাম না। আমার আগে থেকেই ভয় করছিল ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য না আমার মেয়েটাকে কেড়ে নেয়। শেষ পর্যন্ত আমার ভয়টাই সত্যি হয়ে গেল, ও আমার মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেল। আরোহী, তুমি শুধু শুধু চিন্তা করছো। সাগর নিশ্চয়ই জুনিয়র আরোহীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে, একটু পরেই চলে আসবে। ওকে নিয়ে কোথায় যাবে? কোথাও ঘুরতে গেলে তো ও বলে যেত। আমি শিওর ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে। জয়, জানতে পারলে সাগর কোথায়? না,
সাগরের ফোনে কল ঢুকছে না, বারবার মোবাইল বন্ধ বলছে। বাবা, তার মানে কি সাগর সত্যি জুনিয়র আরোহীকে নিয়ে পালিয়ে গেল? বুঝতে পারছি না রে, আমি আজকেও কিছু বুঝতে পারছি না। না, আমার ভাই এমন কাজ করতে পারে না। ও আমাকে না বলে, ওর কথা না রেখে এভাবে চলে যেতে পারি না। জয়, তোমরা কি জানো সাগর এখন কোথায় যেতে পারে? তোমাদের কি ও কিছু বলে গিয়েছে? না, সাগর আমাদের কিছু বলে যায়নি। আচ্ছা, ও কোথায় যেতে পারে মানে ও বর্তমানে কোথায় থাকে তা কি তোমরা জানো? না, সাগর আমাদের কখনো ওর ঠিকানা বলে নেই। বাবা, এখন আমার কি হবে? আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে বাঁচবো? বাবা, আমার মেয়েকে আমার কাছে এনে দিন, আমি ওকে ছাড়া বাঁচবো না। মা, তুই কান্না করিস না। আমরা দেখি সাগর ওকে নিয়ে আশেপাশে আসে নাকি। যদি আশেপাশে থাকে তাহলে আমরা ওদের নিয়ে আসছি, তুই অপেক্ষা কর। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাবা, ভাইয়া, জয় এবং বাকিরা আমাকে খুঁজতে বাইরে চলে যায়। আর এদিকে বাড়িতে একটা কান্নার রোল বয়ে গেল। নিধি কান্না করছে আমি ওকে না বলে চলে যাওয়ার কারণে, আর আরোহী কান্না করছে জুনিয়র আরোহীকে নিয়ে পালিয়ে গেছি তাই। মা কাকে রেখে কাকে সান্ত্বনা দেবে বুঝতেই পারছে না। দেখতে দেখতে কিছুটা সময় কেটে গেল। সবাই মাথা নিচু করে বাড়িতে ফিরে আসলো। আরোহী সবাইকে বাড়িতে ফিরতে দেখে দৌড়ে তাদের সামনে চলে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা, বাবা, আমার মেয়ে কোথায়? বাবা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রয়েছে। বলেন না বাবা, আমার মেয়ে কোথায়? আর সাগরই বা কোথায়? পাইনি রে মা, ওদের কাউকে পাইনি। বাবা কথাটা শেষ করে আস্তে আস্তে সবাইকে বসে বলল। আরোহী ধপ করে মেঝেতে বসে পড়ল। তোমরা সব জায়গা ভালো করে দেখছো তো? হ্যাঁ মা, আমরা সব জায়গা ভালো করেই দেখেছি, কিন্তু ওদের কোথাও পেলাম না। শেষ পর্যন্ত ছেলেটা এমন করে চলে গেল, যেতে পারলো না। পারলাম ছেলেটার সাথে ঠিক মতো কথা বলতে, আর না পারলাম ওর কাছে ক্ষমা চাইতে। তার আগে ছেলেটা কেমন একটা কাজ করে ফেললো। তুমি এই কথা বলছো আর আমি ভাবছি মেয়েটার এখন কি হবে। এতগুলো বছর তুই মেয়েটাকে আগলে ধরে বেঁচেছিলাম, আর এখন সাগর সেই মেয়েটাকে নিয়ে চলে গেল। ওই কাজটা করতে পারলো? শুধু আরোহী কেন, আমরা তো ওই পিচ্চিটাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা, এখন তাহলে কি করবে, কিছু ভেবেছো? কি আর করব, পুলিশকে খবর দিব। পুলিশ? হ্যাঁ, তাছাড়া আর আমাদের কাছে উপায় নেই। শুধু যে আরোহী পিচ্চিটাকে ছেড়ে বাঁচতে পারবে না তা তো নয়, আমরাও তো ওই বইটাকে ছাড়া বাঁচতে পারবো না। যে করেই হোক ওকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। তাই বলে পুলিশ? এছাড়া আর কোনো উপায় নেই। মা, তুই চিন্তা করিস না। 10টা বাজে পুলিশ স্টেশন খুললে গিয়ে আমি নিজে গিয়ে পুলিশকে খবর দিব, আর তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে আনবো। বাবা আরোহীর উদ্দেশ্য করে বলল। তারপর সবাই 10টা বাজার অপেক্ষা করতে লাগলো। আরোহী কান্না করছে। দেখতে দেখতে 10টা বেজে গেল। তারপরেও কেন জানি বাবা অনেকটা সময় বসে রইল। পরে বাবা ভাইয়াকে বলল, শুভ, চল আমার সাথে। কোথায়? পুলিশ স্টেশনে। আচ্ছা চলো। বাবা সোফা থেকে উঠে এক পায়ে গিয়ে যেই রওনা দেবে, তখন তাদের কানে মা বলে কারো ডাকের আওয়াজ আসলো। তারা সামনে তাকে দেখলো জুনিয়র আরোহী হাতে অনেক কিছু নিয়ে দৌড়ে ওদের দিকে আসছে। আরোহী জুনিয়র আরোহীকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আরোহী জুনিয়র আরোহীর মুখে অসংখ্য চুমা দিল। মামনি, মামনি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আর এই দেখে বাবু আমাকে এত কিছু কিনে দিয়েছে, কত খেলনা কিনে দিয়েছে। বুড়ি, তোমার বাবু কোথায়? ওই তো। জুনিয়র আরোহী নিজের পিছনের দিকে ইশারা করলো। সবাই ওর ইশারা করার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ আমি হাতে অনেক কিছু নিয়ে বাড়ির ভিতর ঢুকছি। আমার হাতে অনেকগুলো ব্যাগ। আমি ব্যাগগুলো সোফার সামনে টেবিলের উপর রেখে দাঁড়ানোর সাথে সাথেই নিজে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগলি, কান্না করছিস কেন? তুমি এতটা সময় কোথায় ছিলে? আর বলিস না, তোদের বাড়ির এই বুড়ি সকাল আমাকে টানাটানি করে ঘুম থেকে তুলে বলে কিনা ওকে নিয়ে ঘুরতে যেতে হবে, আর যদি না যাই তাহলে আমাকে ঘুমাতে দেবে না। তাই উপায় না পেয়ে ওকে নিয়ে বের হয়েছিলাম। প্রথমে তো পার্কে ঘুরলাম, দুজনে মিলে সূর্যোদয় দেখলাম। একটা হোটেলে গিয়ে দুজনে নাস্তা করলাম। তারপর একটা মার্কেটে গিয়ে ওর জন্য এত এত খেলনা কিনে নিয়ে আসলাম। একটু বলে যেতে পারলি না? জানিস তোমাকে আমরা কত খুঁজেছি, কত চিন্তা করেছি। আমার জন্য আপনাদের চিন্তা হতে শুরু করলো কবে থেকে? চিন্তাটা আমাকে নিয়ে নাকি আপনার বাড়ির পিচ্ছি বুড়িটার জন্য করছেন? বাবা মাথা নিচু করে নিল। হয়তো আপনাদের কেউ একজন বলেছে আমি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছি, তাই না? আর ওই অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। জানেন, একবার মনে হয়েছিল সত্যি ওকে নিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি আগে আপনার মতো ছিলাম না, আর এখন আপনার মতো না।
তাই তো সুযোগ থাকা সত্ত্বেও আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাইনি। দুঃখিত, আমাকে প্লিজ মাফ করে দাও। মামনি, তুমি তোমার খেলনাগুলো নিয়ে ঘরে গিয়ে দেখো আর খেলা করে যাও। আচ্ছা বাবু, তুমি কিন্তু আবার চলে যেও না। জুনিয়র আরোহী চলে গেল। আচ্ছা, যাব না। জুনিয়র আরোহীর খেলনা নিয়ে চলে গেল। কি জানি বলছিলেন? দুঃখিত, তাই না? তা আপনারা আমি আপনার কোনো অপরাধের জন্য মাফ করবো, একটু বলবেন প্লিজ। 6 থেকে 7 বছর আগে যেটা করেছেন তার জন্য, নাকি এখন আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছেন তার জন্য? আর এই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি ভাবছেন আমি জানতে পারলাম কি করে? আপনি আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন, তাই না? আসলে কি জানেন, আপনার মতো মেয়েকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে, তাই আমি এমনিতে বুঝতে পারি আপনি পরবর্তীতে কি করতে পারেন। সাগর, তুই আরোহীকে আবার ভুল বুঝছিস। ও আসলে ওর মেয়ের জন্য একটু বেশি চিন্তা ছিল, তাই। তাই কি ভেবেছে আমি ওর মেয়েকে নিয়ে পালিয়ে যাব? তোর মোবাইল বন্ধ ছিল, তাই এটা ভাবা তো অস্বাভাবিক কিছু না। আসলেই অস্বাভাবিক না, কিন্তু কি জানি অন্যের মেয়েকে নিয়ে তার পিছনে টাকা খরচ করার কোনো ইচ্ছে আমার নেই। এইভাবে বলছো কেন? জুনিয়র আরোহী কি একা আমার সন্তান? ও তো তোমারও সন্তান। চুপ, একদম চুপ। কান্নাকার পাপের ফল আমার ঘাড়ে চাপিয়ে বলছিস আমার সন্তান, তাই না? এই মেয়ে যে আমার সন্তান তার প্রমাণ কি? তোমার যা বলার আমাকে বলো, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে নিয়ে কিছু বলিও না। কেন বলবো না? তোর যে চরিত্র, তাতে এইসব কথা শোনা কি অপ্রত্যাশিত? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে শুয়েছিস, না জানি এমন আর কত ছেলের সাথে শুয়েছিস, আর তাদের মধ্যে কারো না কারো সন্তান এটা। তখন আর কারো ঘাড়ে এত ভার চাপাতে পারিসনি, তাই শেষ পর্যন্ত আমার ঘাড়ে এসে চাপিয়ে দিয়েছিস। আমি তোমার পায়ে ধরে বলছি, দয়া করে তোমার যা বলার আমাকে বলো, কিন্তু আমার ওই নিষ্পাপ মেয়েটার উপর কোনো কলঙ্কের দাগ দিও না। ও আসলে তোমারই সন্তান। ও যে আমার সন্তান তার প্রমাণ কি? তুমি আমাকে সন্দেহ করছো? তোর মতো চরিত্রহীন মেয়েকে সন্দেহ না করার কোনো কারণ আছে? না জানি কত ছেলের সাথে শুয়েছিস, আর শেষ পর্যন্ত মেয়েটাকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছিস। তোমার যদি আমাকে সহ্য না হয় তাহলে আমাকে বলো, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আমার মেয়েকে নিয়ে এইসব খারাপ কথা বলছো কেন? এই তোর নেকাকার নাম আমার সামনে আর করবি না। তাছাড়া তুই যাবি বা কোথায়? তোর যদি কোথায় যাওয়ার জায়গা থাকতো তাহলে কি মেয়েকে নিয়ে বাড়িতে পড়ে থাকতি? বুঝেছি তুই বাড়িতে পড়ে রয়েছিস কেন। দাঁড়া, তোর আশা পূরণ করে দিচ্ছি। কথাটা শেষ করে আমি সবার দিকে যেতে লাগলাম। সম্পূর্ণ বাড়ির মানুষের সামনে আমি এতটা সময় ধরে আরোহীকে বলছি আমার বাবার তেমন কোনো আত্মীয় ছিল না। তো এখানে আরোহীর মা বাবা, জয় এবং আমার বন্ধুরা, জয়ের মা বাবা, আমার পরিবারের মানুষ সবাই আমার চিৎকার শুনে চলে এসছে, আর আমি সবার সামনেই আরোহীকে এইসব বলছি। আরোহী বসে বসে কান্না করছে। তারপর এমন কিছু করলাম যার জন্য আরোহীর মান সম্মান যতটুকু ছিল সবটুকুই মাটিতে মিশে গেল। আমি সোফা থেকে গিয়ে সামনে একটা ব্যাগ হাতে নিয়ে আবার আরোহীর সামনে আসলাম। আরোহী তখনও নিচে বসে কান্না করছে। তুই কি মনে করেছিস তুই তোর মেয়েকে নিয়ে এখানে কেন পড়ে রয়েছিস আমি জানি না? কি জানো তুমি কেন আমি এখানে পড়ে রয়েছি? তোর এই নষ্ট চরিত্রের মূল্য নেওয়ার জন্য তুই এখনও পড়ে রয়েছিস। সেদিন বলেছিলাম না তোকে তোর ইজ্জতের মূল্য দিয়ে দেবো, তার জন্যই তুই পড়ে রয়েছিস। অবশ্য তুই এখানে পড়ে থেকে ভালোই করেছিস, না হলে তোর ইজ্জতের মূল্য দিতে আমার আবার তোকে খুঁজতে কষ্ট হতো। আর এই চোখের মধ্যে একরাশ জল নিয়ে আমার দিকে তাকালো। এই নে তোর চরিত্রের মূল্য। সেদিন তোর চরিত্রের যে দাম উঠেছিল তার সে 10 লাখ টাকা এখানে বেশি আছে, চাইলে গুনে দেখতে পারিস। আমি আমার হাতের ব্যাগটা আরোহীর মাথার উপরে নিয়ে খুলে দিলাম, আর সেখান থেকে টাকা আরোহীর মাথায় পড়তে লাগলো। একটা মেয়ের জন্য হয়তো এর চেয়ে বড় অপমানের আর কিছুই হতে পারে না। তো তুমি আমার সতীত্বের মূল্য দিচ্ছ? তোর সতীত্ব বলতে কিছু আছে? আর এই কিছু না বলে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে তোর সে তো পতিতালয়ের পতিতারা অনেক ভালো। কিভাবে যে তুই এত ভালো মানুষের পেটে জন্ম নিলি? তোর জন্ম হয়তো দরকার ছিল কোনো পতিতার পেটে। সাগর প্লিজ এসব আর বলো না, আমি যা আর শুনতে পারবো না। এসব শুনে আমি সহ্য করতে পারছি না। শুনতে পারছিস না বললে তো হবে না, তোকে শুনতেই হবে। সেদিন যখন সবার সামনে আমার আমি মিথ্যা অপবাদ দিয়েছিলি, সেদিন মনে ছিল না এইসব তোকে একদিন শুনতে হবে? প্লিজ আর না, আমি আর এসব শুনতে পারবো না। আমি তোমার পায়ে ধরছি, দয়া করে এসব আর বলো না। আমার পা ছাড়। না, আগে তুমি আমাকে এইসব বলা বন্ধ করবে, তারপর আমি তোমার পা ছাড়বো, তার আগে না। ছাড় বলছি। সেদিন দোষ না থাকা সত্ত্বেও তোর ষড়যন্ত্রে আমার প্রায় মরার অবস্থায় ছিল, শুধুমাত্র তোর মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে। সেদিন আমি যেমন সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, তেমনি আজকেও তোকে মুখ বুঝে সব সহ্য করতে হবে। তোর জন্য আমি আমার প্রিয় বোন, আমার কলেজের বোনকে না দেখে কাটিয়েছি।
যে বোনকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। একমাত্র তোর জন্য আমি তার থেকে দূরে রয়েছি। যে বোনের চোখে আমি একবারে জল দেখতে পারতাম না, শুধুমাত্র তোর জন্য 7 বছর আমার বোন থেকে আমি দূরে আছি। আমার বোন কান্না করেছে, আর আমি চাইতেও এসে তার কান্না আটকাতে পারিনি। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে জল এসে গেছে। তার সাথে আরোহী থেকে কিছুটা দূরেও চলে গিয়েছি। নিশ্চুপ হয়ে আরোহী আমার দিকে তাকিয়ে আছে। তোকে এখন এখানে থেকে কি মনে হচ্ছে জানিস? তোকে মেরে এখানেই পুঁতে দেই। আমি আরোহীকে মারার জন্য আরোহীর দিকে তেড়ে গেলাম। আরোহী আমাকে তেড়ে যেতে দেখে ভয় পেয়ে কেঁপে উঠে কিছুটা পিছিয়ে গেল। সাগর, এইবারের মতো মেয়েটাকে ক্ষমা করে দে। দয়া করে মেয়েটাকে আর কষ্ট দিস না বাবা। এমনিতেই মেয়েটা এতগুলো বছর অনেক কষ্ট পেয়েছে। কষ্ট? কিসের কষ্ট? তোর মতো লোভী একটা মেয়ে মানুষকে শুধু কষ্ট দিতে পারে, জীবনে কষ্ট পেতে শেখেনি। আর আপনারা এবার ওর হয়ে কথা বলছেন কেন? ও বুঝেছি, আপনাদের ওকে দেখে হিংসে হচ্ছে। শুধু তাই নয়, একটু লোভও হচ্ছে, তাই ওর হয়ে কথা বলছেন, তাই না? আমাদের আরোহীকে দেখে হিংসে আর লোভ হবে কেন? হিংসা হবে কারণ ওর কাছে এখন 50 লক্ষ টাকা আছে, যা ও একটু আগে ওর ইজ্জতের বিনিময়ে কামিয়েছে। আর লোভ হওয়ার কারণ হলো এতগুলো টাকা থেকে লোভ হচ্ছে। সাগর! চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ চিৎকার করে আর যাই করতে পারেন, সত্যিটা পরিবর্তন করতে পারবেন না। সাগর, তুই কার সাথে কথা বলছিস? তোর তো কোনো ধারণা আছে উনি তোর বাবা হয়? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমার সম্পূর্ণ ধারণা আছে আমি কার সাথে কথা বলছি। আর উনি আমার কিসের বাবা? যেখানে একটা মেয়ের কথা শুনে তার ছেলেকে কুকুরের চেয়ে খারাপভাবে মারে। মারে তো মারে, ছেলেকে নিজের আত্মরক্ষার কথা বলার সুযোগই দেয় না। সে আবার আমার কিসের বাবা? অবশ্য আমার কথা শুনবেই বা কেন? আমাকে তো কুড়িয়ে পেয়েছিল। কিন্তু আমি একটা কথা বুঝি না, এমন একটা বেবিচারি মানুষকে এখানকার জনগণ চেয়ারম্যান বানিয়েছে কোন আক্কেলে? সাগর, এভাবে বলিস না বাবা। আমি মানি আমি সেদিন তোর সাথে অবিচার করেছি, কিন্তু তাই বলে সেসব মনে করে আমাকে লজ্জা দিস না। দয়া করে আমাকে আর লজ্জা দিস না। আজকে এই কথাগুলো শুনে আপনার বুঝি লজ্জা লাগছে, কিন্তু সেদিন যখন এলাকার সবার সামনে আমাকে রাস্তায় ফেলে আপনার ছেলে আর আপনি মারছিলেন, তখন লজ্জা লাগেনি? বাবা নিশ্চুপ হয়ে আছে। কি হলো বলুন? নাকি এখন বলতেও লজ্জা লাগছে? সাগর, দয়া কর, একটু দয়া কর বাবাকে। আর এইভাবে লজ্জা দিস না। বাবা যেই দিন থেকে জানতে পেরেছে সেই দিন যা করেছে সবকিছু আরোহীর সাজানো নাটক ছিল। সেই দিন থেকে বাবা শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রতিটি মুহূর্তে তোর কথা ভেবে চোখের জল ফেলেছে। শুধু তাই নয়, গ্রামের কেউই নেই যার কাছে খবর জানতে চেয়েছে। তুই তো জানিস বাবা তোকে কত ভালোবাসতো, আর এখনো ভালোবাসে। তাই নাকি? এতই যখন ভালোবাসতো, তাহলে ওর মধ্যে একটা মেয়ের কথা শুনে এভাবে মারতে পারতো? আপনিই বলেন, মারতে পারতো? কি হলো, চুপ হয়ে গেলেন কেন? অবশ্য আপনি এবার কি করবেন? আপনিও তো আমার উপর কম অত্যাচার করেননি। আমার শরীরের এমন একটা অংশ বাকি রাখেননি যার মধ্যে আপনার মায়ের দাগ না আছে। অবশ্য একদিক দিয়ে ভাবলে ওকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওই চরিত্রহীন মেয়েটা যদি আমাকে মার খেয়ে এই শহর থেকে না তাড়াতো, তাহলে এতদিনে আপনি নিশ্চয়ই আমাকে মেরে ফেলে আত্মহত্যার রূপ দিয়ে দিতেন। আর আপনার ওই বাবা, সে জানতো আমি আত্মহত্যা করেছি। ভাইয়া মাথা উঁচু করে অশ্রু ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে আপনি কান্না করছেন কেন? সত্যি কথা শুনে বুঝি খারাপ লাগছে? অবশ্য খারাপ লাগারই কথা, কারণ সত্যি কথা সবারই সহ্য হয় না। তাই তো বলি, শুধু শুধু চোখের জল ফেলে লাভ নেই। সাগর, দয়া করে ওকে কিছু বলিস না। ও যা করেছে তা তোর কোনো দোষ নেই। ঠিকই তো, ওনার তো কোনো দোষ নেই। সব দোষের মূল তো আপনি। ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করার পরিবর্তে অবহেলা অত্যাচার করে বড় করেছেন। আর আপনার ছেলে সেটা দেখে দেখেই আমার উপর অত্যাচার করতে শিখেছে, তাই না? মাও নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রইল। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আমি তো ছোট থেকে আপনাকে মা ভাবতাম আর তেমনি ভালোবাসতাম, কিন্তু আমাকে আপনি কেন আপনার ছেলে ভাবতে পারেননি? কি ভুল ছিল আমার? আপনার স্বামী আমাকে রাস্তা থেকে করিয়ে এনেছিল, এতে তো আমার কোনো অপরাধ ছিল না। আমি তো ওনাকে বলিনি আমাকে করিয়ে আনতে। তাছাড়া আমি তো আপনার টাকা পয়সা চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি কি পারতেন আমাকে একটু ভালোবাসা দিতে? মাও নিশ্চুপ হয়ে আমার দিকে অশ্রু ভরা চোখে তাকালো। অবশ্য আপনাকে বা কি বলবো, আমি পড়ছিলাম তাই হয়তো আমাকে ভালোবাসা দেননি, আর যখন ভালোবাসা দিলেন তাও কিছুদিন পর কেড়ে নিলেন। আচ্ছা আপনি কি বলতে পারবেন আপনি সেদিন আমাকে রাস্তা থেকে তুলে এনেছিলেন কেন? তোকে দেখে শুনে ভালোবাসা দিয়ে বড় করার জন্য। কি বলতে পারছেন না? অবশ্য বলবেন বা কি করে? আপনি তো বাড়ির কোনো খোঁজই রাখেননি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি মানছি আমি তোর ভালো মতো দেখাশোনা করতে পারি নাই। দয়া করে তোর এই অপরাধী বাবাকে ক্ষমা করে দে। আমার বাবা? আপনি আমার কিসের বাবা? আপনি আমার বাবা না। আমার বাবা আছে, কিন্তু সেটা আপনি না। আপনার মতো একজন আমার বাবা হওয়ার সে আমি সারা জীবন এমনি থাকতে রাজি আছি।
যে বাবা নিজের ছেলেকে তার ঘাড়ের বোঝা ভাবে, সে আমার বাবা হতে পারে না, কোনোদিনই না। বাবা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেদিন কি জানে বলেছিলেন, আমার জীবনের বিনিময়ে এতগুলো বছর আমাকে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, তার দাম চেয়েছিলেন, তাই না? এই নিন আপনার দাম। আমি আরেকটা ব্যাগ হাতে নিয়ে সেটা থেকে টাকা বের করে রাগে বাবার মুখে ছুঁড়ে মারলাম। এমন অপমান হয়তো পৃথিবীতে কোনো ছেলে তার বাবাকে স্বপ্নেও করেনি, কিন্তু সে বাবা তার সন্তানের জীবনের পরিবর্তে তার কাছে তার ভরণ পোষণের টাকা ফেরত চায়। তার সাথে এর চেয়ে ভালো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব না। হোক সে আমার পালিত বাবা। গুনে নিন, যা চেয়েছিলেন তার চেয়ে 10 লক্ষ টাকা বেশি দিয়েছি। যদি মনে হয় আরও বেশি লাগবে তাহলে এখনই বলতে পারেন, আমি চেক দিচ্ছি, ব্যাংক থেকে তুলে নেবেন। তুই আমাকে এতটা খারাপ লোভী ভাবিস? কান্না নাকি কষ্টে বাবার কণ্ঠ একদম ধরে আসছে, তবু অনেক কষ্টে কথাটি বলল। যে বাবা তার পালিত ছেলেকে নিজের ঘাড়ে বোঝা ভাবে, তার বিনিময়ে তার ছোট ছেলের থেকে ভরণ পোষণের টাকা ফেরত চায়, তাকে লোভী আর খারাপ ভাববো না তো কী ভাববো? বাবা নিশ্চুপ। বাবা মুখ ফুটে কিছু বলতে চেয়েছিল কিন্তু পারল না, হয়তো কষ্টে বা কান্নায় তার গলা ধরে আসছে। তো মিস আরোহী, এখন আপনাকে একটা প্রশ্ন করি, কষ্ট করে তার উত্তরটা কি দিবেন? কি কথা? আর এই কাঁপা কাঁপা কণ্ঠে বলল। হয়তো আর বুঝতে পেরেছে আমি এমন কিছু জিজ্ঞাসা করব যা শুনতেও খারাপ লাগবে। তার আগে ভয় পেয়ে গেছে। আপনি যে মেয়েটাকে আমার সন্তান বলে বাড়িতে রেখেছেন, সে কার মেয়ে? সাগর, মুখ সামলে কথা বলো। তোমার অপরাধী আমি, তাই যা বলার আমাকে বলো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে একটা খারাপ কথাও বলবে না। কেন ভয় হচ্ছে? যাতে করে জানতে পেরে যাব মেয়েটার আসল বাবাকে। আসল নকল নেই, তুমিই ওর বাবা। আমার তো সন্দেহ হচ্ছে, কারণ তুই যে চরিত্রহীন, না জানি কার পাপের ফসল আমার ঘাড়ে এনে ফেলছিস। হয়তো কোনো একদিন দেখা যাবে তোর মতো তোর মেয়ে চরিত্রহীন বের হবে, তখন তো দোষ না থাকা সত্ত্বেও আমার ঘাড়ে দোষ পড়বে সব। সাগর! কথাটা বলার সাথে সাথে আরোহী চিৎকার দিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আরোহী থাপ্পড়টা এত জোরে মেরেছে যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। কোনো মতো মেঝে থেকে উঠে আগের মতো হাফ বসা অবস্থায় আরোহীর দিকে তাকালাম। আরোহী আমাকে ওর দিকে তাকাতে দেখে বলল, তোর অপরাধী আমি, তোর যা বলার আমাকে বল। আমাকে চরিত্রহীনা, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক যা বলার আমাকে বল, আমি মেনে নিব। কিন্তু আমার মেয়ের নামে একটা খারাপ কথাও যদি বলিস তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। আমি নিশ্চুপ হয়ে আছি। জানি আমি খারাপ, তোমার সাথে ভালোবাসার নাটক করে প্রতিশোধ নিয়েছি, কিন্তু এতে তো আমার মেয়েটার কোনো দোষ নেই। তাহলে তুমি ওকে এর ভেতরে টেনে আনছো কেন? কেন শুধু শুধু ওকে খারাপ কথা বলছো? ও তো তোমার সাথে কিছু করে নাই, না তোমাকে খারাপ কিছু বলেছে। জানি তুমি আমাকে খারাপ ভাবো, কিন্তু তুমি তো জানো আমি আর যাই হই না কেন চরিত্রহীনা না। প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করে, শারীরিক সম্পর্ক করে, তোমাকে তোমার পরিবারের মানুষের হাত দিয়ে মার খাইয়ে বাড়ি ছাড়া করেছি। আমি মানি এটা করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আর কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমার মাঝেই নিজেকে সঁপে দিয়েছি, আর আমার অভাগা মেয়েটার বাবা শুধুই তুমি। আর এই কান্না করতে করতে আমার বুকে হেলে পড়ল। আমি এখনো নিশ্চুপ। ছোট থেকে মেয়েটা আমার ভুলের কারণে ওর বাবার ভালোবাসা পায় নাই, আর এখন যখন পেয়েছে তখন দয়া করে তুমি ওকে দূরে ঠেলে দিও না। আমি তোমার দু পা ধরে দয়া করে আমার মেয়েটাকে ওর একটু ভালোবাসা দাও। যদি এরপরেও আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওর সাথে তোমার ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। তবুও আমার মেয়েটার নামে কলঙ্কের দাগ দিও না। কথাটা শেষ করে আরোহী কান্নায় ভেঙে পড়লো। এই মুহূর্তে আমার কি করা উচিত আমার মাথায় কিছুই ঢুকছে না। আরোহী আমাকে থাপ্পড় মেরেছে, তার জন্য আমার কি রাগ করা উচিত, নাকি আরোহীকে আরও কিছু বলা উচিত? আমার মাথায় এখন কিছুই ঢুকছে না। হঠাৎ করে আমার মাথা খুব ব্যথা করতে অনুভব করলাম, তাই উপায় না পেয়ে নিধিকে বললাম, নিধি। হ্যাঁ ভাইয়া বলো। এমন কোনো ঘর আছে যেখানে একটু বিশ্রাম করা যাবে? হ্যাঁ আছি তো। কোন ঘরটা? একটু আমাকে নিয়ে চল। অন্য ঘরে যাবে কেন? তোমার সেই আগের ঘরেই যাও। আচ্ছা। আমি আমার পা থেকে আরোহীর হাত সরিয়ে আমার ঘরের দিকে যেতে লাগলাম। আমি আমার ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলাম, যে রাগ, যে মিথ্যা অপবাদ, যে অবহেলা আমি ছোটোবেলায় পেয়েছি, সেই কি কাজ আমি শেষ পর্যন্ত আমার মেয়ের সাথেই করলাম। ছোটো থেকে এই পর্যন্ত আমার মেয়েটা বাবার ভালোবাসা পায়নি, আর এখন যখন পেল তখন আমি কিনা তাকে সন্দেহ করছি। ছি, কী করে পারলাম আমি এতটা খারাপ হতে? কী করে পারলাম আমার নিজের মেয়ের সম্পর্কে এত খারাপ কথা বলতে? এতদিন আমি আমার পালিত মা বাবা আর ভাইয়াকে খারাপ বলতাম, আর আজকে আমি আমার মেয়ের সম্পর্কে এত খারাপ কথা বলে তাদের জায়গায় চলে গেলাম। ছি, কী করে পারলাম আমি এসব বলতে? আমার মুখ দিয়ে একটু আটকলো না। আমি এসব বলছিলাম আর নিজেকে বারবার দোষ দিচ্ছিলাম।
তার সাথে নিজের কাজের জন্য মনে মনে নিজেকে নিজেই থুতু দিচ্ছিলাম। দেখতে দেখতে আমি আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে কিছুটা অবাক হলাম, কারণ আমার ঘরটা আগের চেয়ে অনেক সুন্দর করে সাজানো। বাবু তুমি এসেছো, ভালোই করেছো। এখন তুমি আর আমি একসাথে খেলবো। জুনিয়র আরোহীর কথা শুনে বিছানার পাশে মেঝের দিকে তাকালাম। মেঝের দিকে তাকাতেই নিজের ইচ্ছের বিরুদ্ধে মুখের কোনো হাসি ফুটে উঠল, কারণ মেয়েটা সবগুলো খেলনা বের করে নিজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। আমি জুনিয়র আরোহীকে দেখতে দেখতে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বাবু কি হয়েছে তোমার, এমন করে শুয়ে বললে কেন? জুনিয়র আরোহী খেলনার মাছ থেকে উঠে বিছানায় এসে আমার পাশে বসলো। কিছু না রে মা, মাথাটা একটু ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। তোমার মাথা ব্যথা করছে আর আমার বলছো কিছু হয়নি? জানো মাথা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। মানুষের মাথা যদি কিছু হয় তাহলে মানুষ মারা যায়। তা পাকা বলি, তোমাকে এসব কে বলেছে? পিসি। ও আচ্ছা। তুমি এখানে শুয়ে থাকো, আমি মাকে ডেকে আনি। কেন? মা এসে তোমার মাথায় ঔষধ লাগিয়ে দিবে। না রে মামনি, আমার মাথায় ওষুধ লাগাতে হবে না, একটু শুয়ে থাকলে মাথা ব্যথা চলে যাবে। তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথা টিপে দিই। তুমি মাথা টিপে দিতে পারো? আমি সব পারি। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে পড়ো তো। আচ্ছা। আমি শুয়ে পড়লাম, আর জুনিয়র আরোহী তার ছোট ছোট হাত দিয়ে আমার মাথা টিপে দিতে লাগলো। ওর হাতে ছোঁয়ায় যতটা ভালো লাগছিল তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল। তার সাথে নিজের উপর ঘৃণাটা কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। তার সাথে আবার ভাবতে লাগলাম, একটু আগে আমি কিনা আমার নিজের মেয়ের নামে এত খারাপ কথা বলছিলাম। ছি, আর এই যে আমাকে থাপ্পড় মেরেছে, একদম ঠিক কাজ করেছে। আমার মতো মানুষকে থাপ্পড় মারা উচিত। শুধু তাই নয়, আমার মতো মানুষ তার বাবা ডাক শোনার কোনো অধিকারই নেই, যেখানে তার নিজের মেয়েকে সন্দেহ করে আর তার নামে কলঙ্কের দাগ বসিয়ে দেয়। সে আবার কিসের বাবা? আর এই একদম ঠিক কাজ করেছে আমাকে থাপ্পড় মেরে। শুধু তাই নয়, আর এই যদি আমাকে একটা থাপ্পড় না মেরে আরও বেশি থাপ্পড় মারতো তাহলে আরও বেশি ভালো হতো। আর ওই আজকে আবার প্রমাণ করে দিল, একটা মা যতই খারাপ হোক, তার সামনে যদি তার ছেলে মেয়েকে কেউ খারাপ বলে তাহলে সেই মা তাকে কোনোভাবে ছেড়ে কথা বলে না। সে যাই হোক, সে তার স্বামী বা অন্য কেউ হোক, সবাই সবার ভালোবাসা পেল। আমি আর আমার মেয়েটাই শুধু কারো ভালোবাসা পেলাম না। আমি ছোট থেকে মায়ের ভালোবাসা পেলাম না, আর আমার মেয়ে তার বাবার ভালোবাসা পেল না। কিন্তু দেখো, তবু আমার মেয়েটা কি করে আমার মাথা টিপে দিচ্ছে। ছোট থেকে নিধি যেভাবে আমার মাথা ব্যথা হলে আমার মাথা টিপে দিত, আমার মেয়েটাও ঠিক সেভাবে আমার মাথা টিপে দিচ্ছে। আর আমি এখানে আমার এই মেয়ের নামে এত কলঙ্কে দাগ বসিয়ে দিয়ে আসলাম। ছি, আমি এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দিয়ে জল বের হয়ে গিয়েছে আমি নিজেও জানি না। আমার চোখের কোণে জল দেখে জুনিয়র আরোহী আমাকে বলল, বাবা তুমি কান্না করছো কেন? না রে মা, আমি কান্না করছি না। তাহলে তোমার চোখে জল কেন? আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, তাই তো মনে পড়তেই খারাপ লাগছে। খুব কষ্ট হচ্ছে, আর চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে। জানো মা বলে যদি তুমি বুঝতে পারো তুমি কোনো অপরাধ করেছো আর তার জন্য তুমি অনুতপ্ত হও, তাহলে যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। যদি ক্ষমা চাওয়ার পর সে ক্ষমা না করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে? মা বলে বুদ্ধিমান মানুষ কখনো কাউকে ক্ষমা না করে ফিরিয়ে দেয় না। কারণ কি জানো? কি? কারণ তারা জানে প্রতিশোধ তাদের নিতে হবে না, প্রকৃতি নিয়েই তাদের উপর প্রতিশোধ নিয়ে নেবে। মামনি, তুমি দেখো অনেক বুদ্ধিমান। আমি বুদ্ধিমান না। তাহলে তুমি কি? আমি বুদ্ধিমতী। উফ, আমি তো বলে ফেলেছি। হ্যাঁ, এখন লক্ষ্মী ছেলের মতো আমাকে বুকে নিয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আসো। আমি হাত বাড়িয়ে দিলাম, আর জুনিয়র আরোহী ঝাঁপ দিয়ে আমার বুকে চলে আসলো। জানো তোমার বুকে শোয়ার জন্য আমি কত অপেক্ষা করেছি, কান্না করেছি। আমার সব বান্ধবীরা তাদের বাবার বুকে শুয়ে থাকতো, আর সেইগুলো স্কুলে এসে বলতো। ওদের কথা শুনে আমার কত কষ্ট হতো, তোমাকে বলেই বোঝাতে পারবো না। দুঃখিত মামনি, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। দুঃখিত, আমাকে না বলে যার কাছে অপরাধ করেছো তাকে বলিও, কারণ আমি চাই না আমার বাবা কারো অপরাধী হয়ে থাকুক। আচ্ছা, বলবো। আর হ্যাঁ, এরপর থেকে আমাকে প্রতিদিন এমন বুকে নিয়ে ঘুমোতে হবে। আচ্ছা। এই তো আমার লক্ষ্মী বাবা। জুনিয়র আরোহী আমার গালে একটা চুমা দিয়ে, চলো
এইবার বাবা মায়ের মিলে ঘুমায় পড়ি। হ্যাঁ চলো। তারপর আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমের জগতে হারিয়ে গেলাম। আর ওইদিকে আমি চলে আসার পর আরও বেশি কান্না করতে লাগলো। মেয়েকে এভাবে কান্না করতে দেখে কোনো মা তাকে ধরে রাখতে পারে না, তেমনি আরোহীর মাও আরোহীকে ধরে রাখতে পারেনি। তিনি আরোহীর পাশে গিয়ে আরোহীর মাথায় হাত রাখলো। আরোহী তার মাথায় তার মায়ের হাত দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, ও মা, বলো না সব সময় আমার সাথে কেন এমন হয়? সাগর কেন সব সময় আমাকে ভুল বুঝে? আমি না হয় না বুঝে একটা অপরাধ করে ফেলেছি, তাই বলে কি আরোহী এইভাবে বলতে পারলো? আরোহীর মা নিশ্চুপ হয়ে আছে। আমি মানছি আমি ওর কাছে অপরাধী, কিন্তু আমার মেয়েটার তো এর মাঝে কোনো দোষ নেই। ও তো কিছুই করে নাই। তাহলে সাগর আমার সাথে ওকেও কেন ভুল বুঝলো? ও মা, একটু বলো না কেন ও ওই পিচ্ছি মেয়েটার সম্পর্কে এসব বললো? মারে, তুই সেদিন যে অপবাদ দিয়ে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেই অপবাদে সাগরের চরিত্রে যতটা না কলঙ্কের দাগ বসেছিল তার চেয়ে কয়েক গুণ বেশি কলঙ্কের দাগ তোর চরিত্রের উপর পড়েছিল। কিন্তু তুই সেদিন বুঝিসনি, আর সেদিন বুঝিসনি বলেই আজকে তোর সাথে সাথে ওই বাচ্চা মেয়েটাকেও এইসব শুনতে হচ্ছে। আরোহী নিশ্চুপ। তাই বলে এইসব? আমি না হয় সাগরের কেউ না, আমাকে যা ইচ্ছে বলতে ওর মুখে আটকাই নাই, কিন্তু ওই পিচ্ছি মেয়েটা তো ওর মেয়েকে নিজের মেয়ের সম্পর্কে এসব বলতে কি ওর মুখে একটাবারের জন্য আটকালো না? একবারের জন্য ওর মুখ কাঁপলো না? আর একবারের জন্য খেয়াল হলো না ও কার সম্পর্কে এইসব বলছে? অশ্রু ভরা চোখে আরোহী তার মায়ের দিকে তাকালো। দোষ ও নারে, সম্পূর্ণ দোষ তোর। তুই যা করেছিস তারপর তোর উপরে সন্দেহ করা স্বাভাবিক। সাগরের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সেই একই প্রশ্ন করতো। কারণ কি জানিস? কি? কারণ তুই ওর সাথে এমন একটা জিনিস নিয়ে নাটক করেছিস যার ফলে এইসব করা অস্বাভাবিক কিছু না। আর তুই হয়তো ভাবছিস সাগর তার মেয়েকে কি করে এইসব বলল, কিন্তু সাগর মূলত ওই কথাগুলো ওর মেয়েকে বলেনি বা বলতেও চায়নি। ওর কথা মূল্য কেন্দ্র বিন্দু ছিল তোর চরিত্রের উপর। ওর কোনো ইচ্ছে বা উদ্দেশ্য যা বলিস না কেন তার কোনোটাই ছিল না ওর মেয়েকে কিছু বলা। বাবা, আমি কি সত্যিই এতটা খারাপ যে সাগর এত খারাপ কথা বলল? জানি আমি 7 বছর আগে একটা অপরাধ করেছি, এতগুলো বছর কেটে গিয়েছে, তবুও কি সাগর আমার অপরাধ ভুলে আমাকে ক্ষমা করতে পারে নাই? মারে, তুই যা করেছিস তার হয়তো ক্ষমা হয় না, আর ক্ষমা হলেও তার সাথে সাথেই চাইলে ক্ষমা পেয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু কি বাবা? কিন্তু এখন অনেকগুলো বছর কেটে গিয়েছে। এখন তোর প্রতি সাগরের যে রাগ ছিল তা অভিমানের পাহাড়ে পরিণত হয়েছে। সেই অভিমানের পাহাড়ে এক ছোট্ট রূপ আজকে সাগর দেখিয়েছে। বাবা, তাহলে কি সাগরের মনের এই অভিমানের পাহাড় কখনো গলবে না? আমি কি ওর মনে কখনো একটু জায়গা পাবো না? জায়গা তো তুই পেয়েছিলি, কিন্তু তখন প্রতিশোধের আগুনে সেই জায়গা পুড়িয়ে নষ্ট করে ফেলেছিস। এখন আবার জায়গা পেতে হলে নতুন করে তোকে চেষ্টা করতে হবে। আমি যখন নষ্ট করেছি তখন আমাকেই সেই জায়গায় ফিরে পেতে হবে, আর যতদিন না পাবো ততদিন চেষ্টা করে যাব। দেখ পারিস কিনা। আরোহীর বাবা আরোহীর মাথায় হাত বুলিয়ে দেয়। এইভাবে আরোহীকে তার মা বাবা বুঝিয়ে শান্ত করলো। অন্যদিকে আমি আমার পালিত মা বাবার সাথে এমন করে চলে আসার পর বাবা সোফায় বসে নিজের চোখে জল ফেলতে লাগলো। বাবা কেমনভাবে চোখের জল ফেলতে দেখে নিধি বাবার কাঁধে হাত দিতেই বাবা নিধির দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন ছেলেটাকে মেরে সত্যি বড় ভুল করে ফেলেছি, তাই না রে? সাগর আসলেই ঠিক বলেছে। আমার মতো বেবিচারি মানুষ কি করে যে এইখানকার চেয়ারম্যান হয়েছে। বাবা, তুমি কষ্ট পেও না, ভাইয়া তো এসব রাগের মাথায় বলেছে। মারে, সাগর রাগের মাথায় বলুক আর ঠান্ডা মাথায় বলুক, ও তো ঠিকই বলেছে। আমি আসলে খারাপ না হলে কি আমি ছেলেটাকে সেদিন কিছু না বলতে দিয়েই এভাবে মারতে পারতাম? বাবা, আমরা সেদিন ওর সাথে অবিচার করে ফেলেছিলাম, তাই না? সেদিন আসলে আমরা নিজেদের বেশি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ রে, এতদিন এই কথা অপরাধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, আর আজকে যখন ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম তখন ও আমাকে সুযোগ না দিয়ে আমাকে কত কিছু বলে দিল। অবশ্যই এইসব যে আমাদেরই প্রাপ্য ছিল। সেই দিন যে অবিচারে ওকে মেরেছিলাম তার কাছে এগুলো তো সামান্য। তুমি ঠিকই বলছো, আমরা ওর সাথে যা করেছি তারপর আজকে
ওর এই অপমান অতি সামান্য ছিল। আমরা ওর থেকে সবচেয়ে বেশি অপমান পাওয়ার যোগ্য। মা, তুমি এসব কি বলছো? ভাইয়া আজকে যা করেছে তা তো রাগের মাথায়, আর তোমরা কিনা কথাগুলো মনে লাগিয়ে কষ্ট পাচ্ছ। মারে, আমরা যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হবে না রে। এতগুলো বছর ছেলেটার সাথে না বুঝে না জেনে অবিচার করে গিয়েছি। যেখানে ছেলেটার ভালোবাসা দিয়ে বড় করার কথা ছিল, সেখানে আমরা কিনা ছেলেটাকে অবহেলা অত্যাচার দিয়ে বড় করেছি। মা, কি শুরু করে দিলে বলো তো? এইভাবে কি কেউ কান্না করে? এমন সময় জয় বলে উঠল, বাবা কিছু মনে না করলে আমরা একটা কথা বলবো। কি কথা বলো? তখন জয় বলল, আপনারা সেদিন যেমন সাগরকে ভুল বুঝিয়েছিলেন, আজকেও তেমনি ওকে ভুল বুঝছেন। কারণ আজকে সাগর আপনাদের যা বলেছে সম্পূর্ণ রাগের কথায় বলেছে, আর ওর মনে আপনাদের জন্য কোনো রাগ নেই। অবশ্য রাগের পরিবর্তে সেখানে অভিমানের বাসা বেঁধেছে, আর হঠাৎ করে এমন তা আজকে বেরিয়ে আসছে। তারপর সবাই নিশ্চুপ। তখন জয় আবারও বলল, জানি সাগর আজকে যা করেছে তা অন্যায় করেছে। আপনারা গুরুজন, আপনারা যত অপরাধ করেই থাকুন না কেন, আপনাদের এইভাবে বলা, আপনাদের সাথে এমন আচরণ করাও ঠিক হয়নি। কিন্তু কি বলুন তো, আমাদের অভিমান মাঝে মাঝে আমাদের দিয়ে এমন কোনো কাজ করিয়ে নেয় যা আমরা স্বপ্নেও কল্পনা করতেই চাই না। তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু কি বলো তো, আমার গুরুজন তাই বলে আমাদের অপরাধ না তা কিন্তু নয়। আমরা অপরাধ করেছি আর তার শাস্তি আমাদের পেতে হবে। এতগুলো বছর ভাইয়ের জন্য কান্না করে ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে প্রতি মুহূর্তে সেই দিনের ভুলের জন্য নিজেদের শাস্তি দিয়েছ। তারপর কি শাস্তি বাকি রয়েছে? মারে, ওই শাস্তি তো নিজেই দিয়েছি, কিন্তু যার কাছে অপরাধ করেছি তার থেকে তো কোনো শাস্তি এখনো পাইনি। তারপর জয় আবারও বলল, আমি বলি কি, এই শান্তির কথা বলে আপনারা সবাই মিলে সাগরকে একটু ভালোবাসুন, দেখবেন ও আপনাদের ক্ষমা করে কাছে টেনে নেবে। কি বলুন তো, সতে হলো তো ও আপনাদের সাথে অনেকগুলো বছর কাটিয়েছে। হ্যাঁ বাবা, জয় একদম ঠিক বলেছে। এবার তোমরা শাস্তির কথা বলে ভালোবাসা দিয়ে ভাইয়ের অভিমানটা ভাঙাও, দেখবে তাহলে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। তুই যখন বলেছিস তাহলে এটাই একবার করে দেখি কি ফল হয়। আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা যা। নিধি, দাঁড়াও। কেন বৌদি? আমি তোমার ভাইকে ডেকে আনছি। ও এসেছে, পরে ওর কাছে ক্ষমা চাওয়া হয় নাই। এই সুযোগে যদি একটু ক্ষমা চাইতে পারি। আচ্ছা তাহলে যাও। আরে কি মনে করে যেন টাকাগুলো পাশে রাখা ব্যাগে ভরে আমার রুমে আসলো। সেখানে এসে আরোহী বাঁধলো আরেক ঝামেলা। আরোহী আমার রুমে আসার পর দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি, আর জুনিয়র আরোহী আমার বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। আরোহী আমাদের এই অবস্থায় দেখার পর আরোহীর চোখ দিয়ে একাই চোখের জল পড়তে লাগলো। আরোহী কিছু সময় আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর আরোহীর মনে পড়ল আরোহী এখানে আমাকে ডাকতে এসেছে। তাই আরোহী আমাকে জাগানোর জন্য এক পা করে বিছানার কিনারে এগিয়ে যেতে লাগলো। তখনই আরোহীর পায়ে কিছু লাগলো। আরোহী নিচের দিকে তাকিয়ে দেখলো খেলনা। আরোহী খেলনাগুলো দেখে বিড়বিড় করে বলতে লাগলো, না, মেয়েটাকে নিয়ে আর পারি না। কিছু সময় হলো বাবা খেলনা কিনে দিয়েছে, আর উনি কিনা সবগুলো এখানে মেলে রেখে দিয়েছে। এখনো নাকি সে কি কাণ্ড! এমন করলে কি চলে? কেউ কি এভাবে খেলনাগুলো ফেলে রাখে? আর সাগরেরই বা কি আক্কেল? এত বড় মেয়েকে কি কেউ এতগুলো খেলনা কিনে দেয়? শুধু শুধু টাকা নষ্ট করার ধান্দা। আরোহী বিড়বিড় করে কথাগুলো বলতে বলতেই খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রাখলো। যে আরোহী খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রেখে আমাকে দেখার জন্য বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিছানার দিকে তাকালো, তখন আরোহী ভয় পেয়ে গেল। আরও বলে মৃদু করে চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। আরোহীর এমন চিৎকার করার কারণ হলো জুনিয়র আরোহী আমার বুকের উপর শুয়ে এতটা সময় আরোহীর দিকে তাকিয়েছিল। আর আরোহী হঠাৎ করে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। পিচিটা মাকে এইভাবে ভয় পেতে দেখে মৃদু শব্দ করে হি করে এসে উঠল। আরোহী এইভাবে হাসতে দেখে বলতে লাগলো, শয়তান মেয়ে, মাকে ভয় দেখিয়ে এখন হাসা হচ্ছে, তাই না? আমি তোমাকে ভয় দেখালাম কখন? তুমি নিজেই তো আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলে। তোমাকে না দেখলাম তোমার বাবার বুকে ঘুমিয়ে থাকতে, তাহলে তুমি আমার দিকে তাকালে কিভাবে? আমি তো ঘুমাইনি। তাহলে কি করছিলে? আমি বাবুর বুকে শুধু শুয়েছিলাম। অনেক দিন পর বাবুকে পেয়েছি, তাই শুয়ে দেখছিলাম বাবুর বুকে শুতে কেমন লাগে। জুনিয়র আরোহীর কথা শুনে আরোহীর বুকটা কেঁপে উঠল। তা তোমার মতো তোমার বাবু কি ঘুমানোর ভান ধরে রয়েছে নাকি ঘুমিয়ে পড়েছে? বাবু ঘুমিয়ে পড়েছে। ও, এখন তাহলে বাবুর বুক থেকে উঠো। কেন? কারণ তোমার বাবুর সাথে আমি এখন কিছু কথা বলবো, তাই ওনাকে ডাকতে হবে।
না, তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। জুনিয়র আরোহী আমার বুক থেকে উঠে আরোহীর সামনে গিয়ে বসে ওকে আটকানোর চেষ্টা করলো। কেন? বাবুর মাথা ব্যথা করছে, তাই বাবু একটু ঘুমিয়েছে। তুমি এখন বাবুকে ডাক দিলে বাবুর মাথা ব্যথা আরো বেড়ে যাবে, তাই তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। আমাকে তোমার বাবুকে ডাকতে দাও, ওনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর আবার ওনার সাথে তোমার ঠাকুরমা ঠাকুরদাদাও কথা বলবে, তাই ওনাকে আমাকে উঠাতে হবে। আমি একবার না বলেছি না এখন বাবুকে ডাকা যাবে না, তো এখন বাবুকে ডাকা যাবে না। আরোহী, তুমি না আমার লক্ষ্মী মেয়ে, তাই মাকে মায়ের কাজ করতে দাও। তুমি তোমার খেলনাগুলো দিয়ে খেলো। আরোহী জুনিয়র আরোহীকে ধরে বিছানায় থেকে নামিয়ে নিল। তারপর আরোহী আমাকে ডাকার জন্য আমার দিকে আসতে লাগলো। জুনিয়র আরোহী কী করবে বুঝতে না পেরে দরজার কাছে চলে গেল। সেখানে দরজার পাশে রাখা একটা লাঠি নিয়ে আসলো। লাঠিটা দিয়ে আরোহী প্রায় সবসময় জুনিয়র আরোহীকে বেশি দুষ্টুমি করলে ভয় দেখানোর জন্য রেখেছিল। এদিকে আরোহী আমাকে ডাকার জন্য যে আমার শরীরে হাত দেবে, ঠিক তখনই জুনিয়র আরোহী লাঠি দিয়ে আস্তে করে আরোহীর হাতে বাড়ি মেরে দিল। আহ! আস্তে, চিৎকার করো না, না হলে বাবু জেগে যাবে। জুনিয়র আরোহী দৌড়ে গিয়ে মায়ের মুখ ধরে ফেললো। তুমি আমার হাতে বাড়ি মারলে কেন? আরোহী জুনিয়র আরোহীর হাত মুখের উপর থেকে সরিয়েই, তুমি বাবুকে ডাকতে গিয়েছিলে তাই মেরেছি। আমি বললাম না তোমার বাবার সাথে আমার আর তোমার ঠাকুরমা ঠাকুরদাদার কিছু কথা আছে, তা বলবো। এখন বাবুর সাথে কোনো কথা হবে না। বাবু ঘুম থেকে ওঠার পর যা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু পর্যন্ত আমি শুনবো না। তুমি এখন এখান থেকে যাও, না হলে আবার কিন্তু মারবো। তখন আমাকে আর কিন্তু কিছু বলতে পারবা না। তুই আমাকে মারবি, আমি বুঝি চুপ করে থাকবো? আমিও তোকে মারবো। এখন আর আমাকে মারতে পারবে না। কেন? এখন আমার সাথে আমার বাবু আছে। বাবু যদি শুনে তুমি আমাকে মেরেছো, তাহলে তোমাকে সেই দিনের মতো আবার বকে দিবে। বাবাকে পেয়ে আমার বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে, তাই না? আমিও দেখে নিব। যখন দেখার তখন দেখে নিও। এখন যাও, বাবুকে শান্তিতে একটু ঘুমোতে দাও। জুনিয়র আরোহীকে ঘর থেকে বের করার জন্য ধাক্কাতে লাগলো। আরে আরে, কি করছিস? পড়ে যাবো তো, এভাবে ধাক্কা দিস না। তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তবুও ধাক্কা দিস না। কি আর করার, বেচারি আরোহীর মেয়ের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহী ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। বৌদি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ঘুমিয়ে রয়েছে। তাহলে ডেকে নিয়ে আসতে। ডাকতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের আদরের পিচ্চি বুড়ি আমাকে মেরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় দেখি, চলো তো। নিধি আরোহীকে নিয়ে আবার আমার রুমের সামনে আসলো আর দেখতে পেল জুনিয়র আরোহী একটা লাঠি নিয়ে বিছানার সামনে পাহারাদারের মতো পাহারা দিচ্ছে। মামুনি, তুমিও কি বাবাকে ডাকতে এসেছো নাকি? হ্যাঁ মামুনি, তোমার বাবার সাথে আমার কিছু কথা ছিল। এখন বাবু ঘুমিয়ে রয়েছে। বাবু ঘুম থেকে উঠলে যা কথা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু না। আমি এখন তোমাদের বাবুকে ঘুম থেকে ডাকতে দিব না। আচ্ছা, তাহলে আর কি করার, আমরা চলে যাই তাহলে। বাবা মেয়ের সাথে না পেরে ওরা চলে গেল আর আমি শান্তিতে একটু ঘুম দিলাম। প্রায় অনেকটা সময় ঘুমানোর পর ঘুম ভেঙে যায় আর তখন আমি আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। তাই বুকের দিকে তাকিয়ে দেখি জুনিয়র আরোহী শান্তিতে ঘুমিয়ে আছে। ওর মায়াবী চেহারা দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, তাই ওর কপালে একটা চুমু দেই। আর তখন এর চোখ খুলে আমার দিকে তাকায়। আমি দেখে এসেছি। কি দেখছিস? তুমি আমার কপালে চুমা দিয়েছো। তাতে কি হয়েছে? এখন আমিও তোমার কপালে চুমা দিব। কথাটা শেষ করে জুনিয়র আরোহী এসে আমার কপালে একটা চুমু বসিয়ে দিল। হয়েছে? হ্যাঁ। এখন বল, তুই ঘুমাসনি? না। তাহলে এতটা সময় কি করছিলি? তোমাকে পাহারা দিচ্ছিলাম। কেন? যাতে তোমার ঘুম কেউ না ভাঙাতে পারে। আমার ঘুম আবার কে ভাঙাবে? কে আবার? মা আর পিসি। ওনারা এসেছিল নাকি আমার ঘুম ভাঙাতে? হ্যাঁ, কিন্তু আমি তোমার ঘুম ভাঙাতে দিইনি। ভালো করেছিস। এখন বলো তো, তোমার মাথা ব্যথা চলে গিয়েছে কি না? হ্যাঁ, চলে গিয়েছে। এখন আমার বুক থেকে একটু ওঠো তো মামুনি। কেন? ফ্রেশ হতে যাব। ঠিক আছে, যাও। নিধি আমার বুকের উপর থেকে উঠে দৌড়ে নিধির কাছে চলে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাথরুম থেকে বের হয়ে একজনকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। তাকে দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি বাথরুম থেকে বেরিয়ে সামনে আরোহীকে দেখতে পেলাম, তাই কিছুটা রেগেই বললাম, তুই এখানে কেন?
তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে আমার তো মনে হয় না। তোমার মনে না হলেও তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমাকে আমি দুঃখিত বলতে এসেছি। দুঃখিত কেন? সেই সময় সবার সামনে তোমাকে থাপ্পড় মেরেছি, তাই দুঃখিত বলতে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দুঃখিত বলতে হবে না, দোষটা আমারই ছিল। আমারই উচিত হয়নি আপনার মেয়ে সম্পর্কে এসব বলা। যে কোনো মা তার মেয়ে সম্পর্কে এসব বলতে শুনলে এমন আচরণই করবে। আমি দুঃখিত। তোমার দুঃখিত বলতে হবে না, আমি যা করেছি তারপরেও এমন ব্যবহার করাই স্বাভাবিক। কথা শেষ? যদি এখন কথা শেষ হয়ে থাকে তাহলে এখন আপনি আসতে পারেন। সাগর, আমার আরেকটা কথা শুনবে? কি কথা? কেন জানি আরোহীর উপর রাগটা আসছিল না, তাই ওর কথা শুনতে রাজি হয়ে গেলাম। আরোহী কিছু না বলে আমার পা ধরে বসে পড়ল। এ কি, আপনি কি করছেন? আমার পা কেন ধরছেন? আমার পা ছাড়ুন। আমি তাড়াতাড়ি করে পা সরিয়ে নিতে নিলাম, কিন্তু পারলাম না। সাগর, আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার যোগ্য না, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আগে আমার পা ছাড়ুন, তারপর দেখা যাবে। তাড়াতাড়ি আমার পা ছাড়ুন। না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, তারপর আমি তোমার পা ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমার পা ছাড়ুন। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে সত্যি তুমি মন থেকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, কারণ আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে বের করে যতটা না কষ্ট দিয়েছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে সুখ দিয়েছেন। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।